মর্নিং স্টুডেন্টস, আজকে আমরা লেসন 5 অর্থাৎ আওয়ার রান অ্যাওয়ে কাইট, যেটা লিখেছেন লুসি মড মন্টগোমারি, এই বিষয়টা পড়ব। তো তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের যে লুসি মড মন্টগোমারি এই অথার সম্পর্কে জেনে নিই। লুসি মড মন্টগোমারি 1874 to 1948 was a Canadian author best known for a series of novels beginning with Anne of Green Gables. লুসি মড মন্টগোমারি যিনি ছিলেন একজন কানাডিয়ান অথার বা কানাডিয়ান লেখক, তিনি কিসের জন্য পরিচিত ছিলেন? তিনি তার উপন্যাস সমগ্র বা নোভেলের জন্য ফেমাস ছিলেন, বিখ্যাত ছিলেন। সেই তার কালজয়ী উপন্যাস বলতে পারো বা বিখ্যাত উপন্যাসের নামটা কি ছিল? অ্যানে অফ গ্রিন গ্যাবলস। মানে এই উপন্যাস প্রকাশের সাথে সাথেই তিনি রাতারাতি আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন। সি রোড নিউমারাস নোভেলস, পোয়েমস অ্যান্ড শর্ট স্টোরিজ। তিনি অসংখ্য উপন্যাস, কবিতা এবং ছোট গল্প লিখেছেন। She was made an officer of the Order of the British Empire in 1935. লেখালেখিতে তার এই অসামান্য অবদানের জন্য তাকে একটা ব্রিটিশ রাজপরিবার থেকে সম্মান দেয়া হয়। সেই সম্মানটার নাম কি ছিল? অফিসার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার হয়েছে। এরপর দেখো, দিস শর্ট স্টোরি ইজ অ্যাবাউট এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার। এই যে ছোট গল্প যেটা আমরা পড়বো, এই রান অ্যাওয়ে কাইট, এটা হচ্ছে একটা ভাই এবং বোনের গল্প, ছোট গল্প। তারা কি করতো না, লিভিং অন অ্যান আইসোলেটেড আইল্যান্ড, তারা বসবাস করতো একটা বিচ্ছিন্ন দ্বীপে। মানে সেই দ্বীপের সাথে মানে অন্যান্য মানুষজনের সাথে, আশেপাশের মানুষজনের সাথে যোগাযোগ ছিল না। আইসোলেটেড আইল্যান্ডে তারা থাকতো। উইথ দেয়ার ফাদার, কার সঙ্গে থাকতো? তারা তো একা একা থাকবে না, তারা তাদের বাবার সাথে থাকতো। হু থ্রু এ সিরিজ অফ ইনসিডেন্টস গেট রিইউনাইটেড উইথ দেয়ার লং লস্ট রিলেটিভস, যারা অনেক চেষ্টার পরে বা কিছু সিরিজ অফ ঘটনা ঘটে, কয়েকটা ঘটনা ঘটে এবং তারপর তারা তাদের যে হারিয়ে যাওয়া ফ্যামিলি বা আত্মীয় বলতে পারো, আত্মীয় স্বজনের সাথে রিইউনাইটেড হয়, মানে আবার পুনর্মিলিত হয় ফ্যামিলির সাথে। ইট ইজ এ টাচিং টেল দ্যাট আন্ডারলাইন্স দ্য ভ্যালু অফ রিলেশনশিপস। এটা সেই মন ছুঁয়ে যাওয়া একটা গল্প, যেটা কি করে না আমাদেরকে বোঝায়, কিসের গুরুত্ব বোঝায় না, রিলেশনশিপসের ভ্যালু, মানে সম্পর্কের যে গুরুত্ব, পরিবারের বিভিন্ন সদস্যের মধ্যে বা আত্মীয়দের মধ্যে যে আমাদের সম্পর্ক, সেটার গুরুত্ব আমরা এই গল্পের মাধ্যমে বুঝতে পারবো। চলো এরপর আমরা টেক্সটটা শুরু করি। ইউনিট 1 শুরু করা যাক। Of course, there was nobody for us to play with on the big half moon. তাহলে কি বলছে? অফকোর্স মানে অবশ্যই, দেয়ার ওয়াজ নোবডি, সেখানে কেউ ছিল না, ফর আস আমাদের সাথে বা আমাদের জন্য, টু প্লে কিসের জন্য না, খেলা করার জন্য, উইথ অন দ্য বিগ হাফ মুন, বিগ হাফ মুন দ্বীপে। তাহলে এই যে বিগ হাফ মুন, এই বিগ হাফ মুন হচ্ছে একটা আইল্যান্ড বা দ্বীপ। এই দ্বীপে আমাদের সাথে খেলা করার জন্য কোনো সঙ্গী ছিল না বা কোনো সাথী ছিল না, কেউ ছিল না। We just had to make the most of each other and we did. আমাদের শুধু একে অপরের সঙ্গে কি করতে হতো না, যতটা সম্ভব আনন্দ করে নিতে হতো এবং আমরা তাই করতাম। যেহেতু আমাদের ওই বিগ হাফ মুন আইল্যান্ডে আমাদের সাথে খেলার কোনো সাথী ছিল না, কোনো বন্ধু ছিল না, কোনো বান্ধবী ছিল না, আমরা ছিলাম, আমরা মানে এখানে আমরা একটু পরেই জানতে পারবো, আমরা দুজন ছিলাম। তো খেলার সাথী আর কি, ভাই এবং বোন। তো আমরা নিজেরা নিজেদের মধ্যেই খেলতাম এবং সেখান থেকে যতটা মজা করা যায়, আনন্দ করা যায়, পুরোটাই করতাম। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, আমরা কোথায় বসবাস করতাম না, আমরা বিগ হাফ মুন দ্বীপে
বসবাস করতাম। এই যে আইল্যান্ড, আইল্যান্ড কথাটার অর্থ হলো দ্বীপ। এবার দেখো এই যে উই বলতে কাদের বোঝানো হচ্ছে? উই আর ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। আমরা কারা? আমরা ছিলাম বাবা এবং ক্লড এবং আমি। এই আমি মানে যে অথার, তাই তো? আর কে ছিল না? অ্যান্ড আন্ট এস্থার এবং আমাদের পিসি এস্থার, অ্যান্ড মিমি অ্যান্ড ডিক, এবং তার সাথে ছিল মিমি আর ডিক, ওগুলো পিসির ছেলে এবং মেয়ে। তাহলে আমরা কারা কারা হলাম? আমি, ক্লড, আমাদের বাবা মানে ক্লড আর আমার বাবা, তার সাথে কি ছিল? পিসি ছিল, মানে পিসি এবং তার ছেলে মেয়ে মিমি এবং ডিক। তাহলে মোট কতজনকে পেলাম আমরা? 6 জনকে। ইট ইউজড টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। কিন্তু আগে এই যে 6 জন, এই 6 জন আমরা ছিলাম না। আমরা প্রথমে কারা কারা ছিলাম না? অনলি ফাদার, বাবা, অ্যান্ড ক্লড অ্যান্ড আই, ক্লড এবং আমি। তাহলে প্রথমে আমরা 3 জন ছিলাম, পরে আরও 3 জন এসছে, পিসি এসছে এবং পিসির ছেলে মেয়ে এসছে। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট। এই সমস্ত কিছু ঘটেছিল কিসের কারণে? না একটা ঘুড়ির কারণে। মানে প্রথমে আমরা 3 জন ছিলাম দ্বীপে, তারপরে আরও যে 3 জন এসছে, তো ওই 3 জনের আসার পেছনে একটা বড় কারণ রয়েছে, একটা ঘুড়ির। সেই ঘুড়িটা কি হয়েছিল না? দ্যাট দেয়ার আর মোর অফ আস। সেই ঘুড়িটির কারণেই এখানে মানে এখন আমাদের সংখ্যা বেড়েছে, অর্থাৎ পিসি ও ভাই বোনেরা এসছে। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। এটাই হচ্ছে সেই গল্প বা ঘটনা, এটাই হচ্ছে সেই ঘটনা যেটা আজ আমি তোমাদেরকে বলবো, বা এই ব্যাপারটা আমি তোমাদের বলতে চাই যে কিভাবে আমরা 3 জন ছিলাম, সেখানে আরও 3 জন এসে পৌঁছলো। তো দেখো কি ছিল না? ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। বাবা ছিলেন কি না ওই যে বিগ হাফ মুনে একটা ওই বড় দ্বীপে, মানে ওই দ্বীপটাতে, দ্বীপটা তো ছোট ছিল, ওই দ্বীপে একটা লাইট হাউস বা বাতিস্তম্ভ ছিল। সেই বাতিস্তম্ভের দেখাশোনা করতেন কে না? আমার বাবা, বা আমরা রক্ষক বলতে পারি, বা যিনি দেখাশোনা করতেন। তো তোমরা জানো নিশ্চয়ই লাইট হাউসগুলো কী করে না, দ্বীপ যেটা, যে কোনো দ্বীপ সেটা সমুদ্রে থাকে, তো সমুদ্রে যে ওই জাহাজগুলো আসে, সেই জাহাজগুলো যাতে পথ হারিয়ে না ফেলতে পারে রাতের অন্ধকারে, তাই জন্য ওই দ্বীপগুলোতে লাইট হাউস বানানো হতো, যাতে জাহাজগুলোকে পথ দেখানো যায়। তো এই বিগ হাফ মুন আইল্যান্ডে সেরকমই একটা লাইট হাউস ছিল, এবং সেই লাইট হাউসের রক্ষক ছিলেন কে না? আমাদের বাবা। চলো তারপরে দেখি। আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড। তাহলে আমাদের যে অথার, সে কত বছর বয়স তার? 11 ইয়ার্স, 11 বছর বয়স। ক্লড ইজ 12। তার যে ভাই বলতে পারো বা দাদা, তার বয়স কত? 12, 12 বছর, তাহলে 1 বছরের বড়। ইন উইন্টার হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার। তাহলে শীতকালে যখন বন্দর কি হতো না? ফ্রোজেন ওভার, বরফে জমে যেত, মানে চারিদিকে বরফ পড়ে বন্দর যখন বন্ধ হয়ে যেত, হারবার মানে বন্দর, বন্ধ হয়ে যেত। উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড। আমরা কোথায় চলে যেতাম না? আমরা সবাই মূল ভূখণ্ডে চলে যেতাম। তাহলে দ্বীপ ছেড়ে আমাদের, ওদের যেটা দেশ ছিল বা মূল ভূখণ্ড ছিল যেটা, সেখানে ওরা চলে যেত। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, যখন বসন্ত আসতো, মানে শীত চলে গিয়ে বসন্ত আসতো, ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড, তখন আমরা আমাদের আবার এই প্রিয় দ্বীপে ফিরে আসতাম। ডিয়ার আইল্যান্ড মানে প্রিয় দ্বীপ, ব্যাক উই সেল মানে আমরা আবার ফিরে আসতাম। তাহলে শীতকালে ওরা মেন ভূখণ্ডে চলে যেত, আর আবার যেই স্প্রিং বা বসন্ত আসতো তখন ওরা আবার দ্বীপে ফিরে চলে আসতো। The funny part used to be that people always pitied us when the time came for us to return. সব থেকে মজার ব্যাপারটা হলো কি না? দ্য ফানি পার্ট, মজার ব্যাপার হলো যে দ্যাট পিপুল অলওয়েজ পিটিড আস, লোকজন সবসময় আমাদের করুণা করতো, পিটি করতো। কিসের জন্য না? হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন, যখন আমরা এই দ্বীপে ফিরে আসতাম, তখন ওই মূল ভূখণ্ডের লোকজন কি করতো না? আমাদের ওপর করুণা করতো, আমাদের দয়া দেখাতো। দে সেড উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার। তারা বলতো কি না? যে আমরা সেখানে
নিশ্চয়ই খুব নিঃসঙ্গ থাকি, মানে আমরা তো তিনজন থাকি, বাবা, ক্লড আর আমি, মানে আমাদের অথার। তো এই তিনজন একটা দ্বীপে ধরো তিনজন মানুষ থাকে, তাহলে তারা কি একাকী থাকবে? তার কারণে ওই মূল ভূখণ্ডের লোকজন ওদেরকে করুণা দেখাতো যে তোমরা ওখানে নিঃসঙ্গ থাকবে। উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, কারণ তোমাদের কাছাকাছি আর কোনো বাচ্চা থাকবে না বা ছোট শিশু থাকবে না যারা তোমাদের সাথে খেলতে পারবে। Of course, Claude and I would have liked to have someone to play with us, মানে play with us. সত্যি কথা যে যেহেতু অন্য কোনো বাচ্চা থাকবে না, তাহলে কি অফকোর্স অবশ্যই ক্লড অ্যান্ড আই, ক্লড এবং আমি, উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান, আমরা চাইতাম যে আমাদের সাথে আরও কোনো বাচ্চা থাকুক। কি করার জন্য? না টু প্লে উইথ আস, আমাদের সাথে খেলার জন্য। দ্বীপে যেহেতু মানুষজন বেশি নেই, মাত্র তিনজন, তাদের মধ্যে দুজন বাচ্চা, তো দুজন বাচ্চা কি চাইবে যে আরও কয়েকটা বাচ্চা থাকুক, তাদের সাথে তারা একসাথে মিলে খেলাধুলা করতে পারবে, কিন্তু সেটা সম্ভব ছিল না। It is hard to run pirate caves and things like that with only two. যে দুজনে মিলে যে খেলাগুলো খেলতাম, যে এই পাইরেট ক্যাপস মানে জলদস্যুদের গুহা, ওই জাতীয় কিছু বানিয়ে সেখানে দৌড়ে বেড়ানো বা ওই জাতীয় অ্যান্ড থিংস লাইক দ্যাট, ওই জাতীয় অন্যান্য যে সমস্ত খেলা, সেগুলো আমাদের দুজনকেই খেলতে হতো, অনলি টু। দুজনকে নিয়ে এই সমস্ত খেলা চালিয়ে যাওয়া কি ছিল না, ইট ইজ হার্ড, কঠিন ছিল, বা খেলা যেত না, কষ্টে খেলতে হতো এগুলো। বাট উই ইউজড টু কোয়ারেল এ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। কিন্তু শীতকালে কি হতো? শীতকালে তো আমরা মূল ভূখণ্ডে চলে যেতাম, তাহলে ওই শীতকালে মূল ভূখণ্ডের শিশুদের সঙ্গে আমরা প্রচুর ঝগড়া করতাম। উই ইউজ টু কোয়ারেল, আমরা প্রায় ঝগড়া করতাম। এ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন, মূল ভূখণ্ডের বাচ্চাদের সাথে, ইন উইন্টার, শীতকালে। তাহলে শীতকালে আমরা যখন মূল ভূখণ্ডে যেতাম, তখন ওখানকার বাচ্চাদের সাথে আমরা প্রচুর ঝগড়া করতাম। So it was perhaps just as well that there were none of them on the big half moon. তাই হয়তো কি ছিল না, ভালোই ছিল যে বিগ হাফ মুনে তাদের মধ্যে কেউ ছিল না। তাহলে আমরা ওই শীতে যখন মেনল্যান্ডে যেতাম, তখন আমরা ওখানকার বাচ্চাদের সাথে ঝগড়া করতাম, আর স্প্রিং টাইমে বা বসন্তকালে যখন আমরা বিগ হাফ মুনে ফিরে আসতাম, তখন তো ওদের কেউ ছিল না, ওই মূল ভূখণ্ডের বাচ্চারা। তাহলে সেটা আমাদের পক্ষে এটা মানে খুব একটা খারাপ লাগার ব্যাপার ছিল না, ভালোই লাগতো যে বিগ হাফ মুনে ঝগড়া করার মতো কেউ নেই। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড, ক্লড এবং আমি কখনোই ঝগড়া করতাম না। তাহলে আমরা যে দুজন ছিলাম, আমি আর ক্লড মানে আমার দাদা, আমরা নিজেদের মধ্যে কখনো ঝগড়া করিনি বিগ হাফ মুনে। কিন্তু আমরা যখন মেনল্যান্ডে যেতাম, তখন আমরা ঝগড়া করতাম। তারপরে দেখো এসে গেছে, টু বি শিওর ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস। টু বি শিওর, তাহলে এ কথা নিশ্চিত করে বলা যায়, কি বলা যায়, যে ফাদার ডিড নট সিম টু হ্যাভ মানে বাবার বা আমাদের ছাড়া বাবার আর কোনো আত্মীয় ছিল না, হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস। তাহলে এ কথা নিশ্চিত যে আমাদের ছাড়া বাবার আর কোনো আত্মীয় আছে বলে আমাদের কখনো মনে হয়নি। দিস ইউজড টু পাজল ক্লড অ্যান্ড মি। তাহলে কি হতো না, এটা আমাকে এবং ক্লডকে সবসময় অবাক করতো, পাজল করে দিত। এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস, কারণ আমরা কি দেখতাম যে ওই মূল ভূখণ্ডের প্রত্যেকের আত্মীয় স্বজন ছিল। তাহলে মূল ভূখণ্ডে যারা থাকতো তাদের সবারই রিলেশনস মানে আত্মীয় স্বজন ছিল, কিন্তু আমাদের মনে প্রশ্ন জাগতো যে আমাদের তাহলে কেন নেই, হোয়াই হ্যাড নট উই, আমাদের কেন নেই আত্মীয় স্বজন। ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড, এটার পেছনে কি শুধু আমরা ওই দ্বীপে থাকি বলে, বিগ হাফ মুন আইল্যান্ডে থাকি বলে যে আমাদের আত্মীয় স্বজন নেই, এটা আমরা ভাবতাম যে একটা দ্বীপে বাস করি বলে আমাদের কি আত্মীয় স্বজন থাকছে না। উই থট ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিনস। আমরা ভাবতাম, উই থট কি ভাবতাম, ইট উড বি সো জলি, এটা খুব একটা মজার ব্যাপার হতো, আনন্দের ব্যাপার হতো। এই জলি মানে মজা বা আনন্দের ব্যাপার। টু হ্যাভ অ্যান আঙ্কেল, যদি আমাদের একজন আঙ্কেল থাকতো বা খুড়তুতো যে মানে কাকা খুড়া জেঠা বলো যদি থাকতো, সেই সঙ্গে কে থাকতো না, অ্যান্ড আন্ট এবং
পিসি বা কাকিমা এরা যদি থাকতো, অ্যান্ড সাম কাজিনস, এবং আমাদের কিছু খুড়তুতো জেঠতুতো ভাই বোন থাকতো, তাহলে প্রচুর মজা হতো। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, আমরা একসময় বাবাকে এই নিয়ে জিজ্ঞাসা করেছিলাম, কোন ব্যাপারটা, না আমাদের কোনো রিলেশনস বা রিলেটিভস আত্মীয় স্বজন আছে নাকি। বাট হি লুকড সো সরফুল, কিন্তু তাকে এত বিষণ্ণ দেখালো বা দুঃখী দেখালো, এই সরফুল মানে বিষণ্ণ বা দুঃখী, দ্যাট উই উইশড উই হ্যাড নট, আমরা ভাবলাম কি যে বাবাকে ওটা না জিজ্ঞেস করলেই ভালো হতো। হি সেড ইট ওয়াজ অল হিজ ফল্ট, তিনি আমাদের একটা কথা বললেন কি না এটাই ছিল তার দোষ। হি সেড ইট ওয়াজ অল হিজ ফল্ট, মানে তার দোষের কারণে আমাদের কোনো আত্মীয় স্বজন নেই, এটা তিনি বোঝাতে চাইলেন। ক্লড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট, ক্লড এবং আমি বুঝতে পারলাম না যে তিনি অ্যাকচুয়ালি কি বোঝাতে চাইছিলেন। ঠিক আছে, মানে কেন আমাদের আত্মীয় স্বজন নেই বা হয়তো কোনো এক সময় ছিল এখন নেই, সেই বিষয়টা আমি এবং ক্লড বুঝতে পারলাম না যে বাবা কি বোঝাতে চাইলেন। তারপর দেখো একটা ওয়ার্ড মিনিং আছে লাইট হাউস। এই যে লাইট হাউস, এই কথাটার মানে কি, এ টাওয়ার কন্টেনিং এ স্ট্রং বিম অফ লাইট, একটা টাওয়ার বা একটা স্তম্ভ যেটাতে খুব মানে জোরালো বা তীব্র আলো সৃষ্টি করার বা আলো ফেলার ব্যবস্থা রয়েছে। কাকে গাইড করার জন্য, না টু গাইড অ্যান্ড ওয়ার্ন শিপস নিয়ার দ্য কোস্ট, মানে এই সমুদ্রের তীরের দিকে যে জাহাজগুলো আসছে তাদেরকে পথ দেখানোর জন্য এবং ওয়ার্নিং সতর্ক করার জন্য লাইট হাউস থেকে বা ওই বাতিস্তম্ভ থেকে আলোকস্তম্ভ থেকে খুব জোরালো আলো ফেলে জাহাজকে সতর্ক করা হতো যে তোমরা ধীরে সুস্থে বা রাস্তা দেখে সমুদ্রের তীরে পৌঁছাও। চলো ইউনিট 1-এর পরে আমরা যাই, কোথায় যাব, ইউনিট 2-তে। তাহলে ইউনিট 2 শুরু করা যাক। ইউনিট 2-তে বলছে ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার, গ্রীষ্মকালে বিগ হাফ মুনে সবসময় কি না খুব মনোরম পরিবেশ থাকতো, মানে গ্রীষ্মকালটা বিগ হাফ মুনে কাটানো বেশ মজাদার ছিল, আনন্দের ছিল বা খুব ভালো সময় কাটতো। হোয়েন ইট ইজ টাইম দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম, আবহাওয়া ভালো থাকলে বন্দরটা কেমন দেখাতো, না নীল এবং শান্ত, মানে সমুদ্রের জল ধরো বৃষ্টি হচ্ছে না, আবহাওয়া একদম প্লিজেন্ট মনোরম রয়েছে, তখন ওই বন্দরের জল মানে সমুদ্রের জল নীল হয়, ব্লু হয় এবং শান্ত দেখাতো। উইথ লিটিল উইন্ড অ্যান্ড রিপলস, তার সঙ্গে কি থাকতো, না ওই সমুদ্রে মৃদু বাতাস মানে হালকা বাতাস বইতো এবং রিপলস মানে ছোট্ট ছোট্ট ঢেউ থাকতো, সমুদ্রের ঢেউ, ছোট ছোট ঢেউ। এভরি সামার উই হ্যাড সাম হবি, প্রতি গ্রীষ্মে আমাদের কোনো না কোনো শখ জাগতো, মানে আমাদের নতুন কিছু করার শখ জাগতো। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, তাহলে এই শেষ গ্রীষ্মতে ডিক আর মিমি আসার আগে, মানে তাহলে আমরা একটা আভাস পাচ্ছি যে কিছু একটা ঘটনা ঘটেছিল, যে ঘটনাটা ঘটার পর ডিক আর মিমি মানে ওদের কাজিনস তারা এই বিগ হাফ মুন দ্বীপে পৌঁছেছিল। তাহলে দ্য লাস্ট সামার শেষ গ্রীষ্মের আগে, দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, ডিক এবং মিমি শেষ গ্রীষ্মের মানে ডিক এবং মিমি আসার আগের গ্রীষ্মে আমরা একটা করেছিলাম কাজ, কি কাজ করেছিলাম, না উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, আমরা ঘুড়ি ওড়ানো নিয়ে পাগল ছিলাম। ঠিক আছে, এ বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম, যখন আমরা ওই শীতকালে মেনল্যান্ডে ছিলাম তখন কি হয়েছিল, না একটা বাচ্চা এ বয় একটা ছেলে ক্লডকে কিভাবে ঘুড়ি বানাতে হয় সেটা শিখিয়েছিল। ব্যাক অন দ্য আইল্যান্ড, তারপর আমরা যখন দ্বীপে ফিরে এলাম, উই মেড প্লেন্টি অফ কাইটস, আমরা অনেক ঘুড়ি বানালাম। দ্বীপে ফিরে এসে আমরা কি করলাম, যে প্রচুর ঘুড়ি বানালাম, আমরা শিখে এসেছিলাম, মানে ক্লড শিখে এসেছিল। ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড, ক্লড কী করতো, না উড গো চলে যেত, কোথায় চলে যেত, না টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড, ওই দ্বীপের অন্য প্রান্তে, ক্লড তাহলে দ্বীপের অন্য প্রান্তে চলে যেত। অ্যান্ড উই উড প্লে শিপরেক্ট, এবং আমরা জাহাজ ডুবি খেলতাম। শিপরেক্ট ম্যারিনার্স সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস, যে জাহাজ ডুবি
যে নাবিক খেলাটা খেলতাম সেখানে একজন নাবিক আর একজন নাবিককে কি করতো না সিগন্যাল পাঠাতো, সংকেত পাঠাতো কিসের মাধ্যমে না উইথ কাইটস, ঘুড়ির মাধ্যমে। তাহলে ক্লড দ্বীপের অন্য প্রান্তে চলে যেত এবং আমরা ঘুড়ির মাধ্যমে একে অপরকে সংকেত পাঠিয়ে জাহাজ ডুবি হওয়া নাবিক খেলা খেলতাম। তাহলে ব্যাপারটা বুঝে গেল, তারা একটা খেলা খেলতো, সেখানে সেই খেলায় কি হতো না জাহাজ ডুবে গেছে, এরকম দুটো জাহাজ ডুবে যাওয়া নাবিকের মধ্যে সিগন্যালিং অর্থাৎ সংকেত পাঠানোর জন্য তারা ঘুড়ি উড়িয়ে সংকেত পাঠাতো আর কি, দিয়ে একটা এরকম খেলা তারা আবিষ্কার করেছিল এবং খেলতো। উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার। তাহলে আমাদের একটা ঘুড়ি ছিল, কীরকম ঘুড়ি না বিগ, একটা বিরাট বড় ঘুড়ি ছিল এবং যেটা ঢাকা ছিল কিসে না লাভলি রেড পেপার, সুন্দর লাল কাগজ দিয়ে মোড়া ছিল। ওই পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট। আমরা কি করেছিলাম না আমরা তার উপর সোনালি চুমকির তারা লাগিয়ে দিয়েছিলাম। উই পেস্টেড আমরা লাগিয়ে দিয়েছিলাম গোল্ড টিনসেলস সোনালি চুমকি, কিসের মতো না স্টার, ওই সোনালি চুমকিগুলো তারাদের মতো দেখতে ছিল, অল ওভার ইট ওই ঘুড়ির ওপরে। অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট, এবং ওটাতে আমরা আমাদের নাম লিখে দিয়েছিলাম। ক্লড লিটি অ্যান্ড ফিলিপ্পা লিটি বিগ হাফ মুন লাইট হাউস। তাহলে আমরা এখানে দুটো নাম পেলাম, মানে ক্লড নামটা তো আগেই পেয়েছিলাম, আর আমাদের তাহলে যে অথার বা লেখিকা যে গল্পটা বলছে তার নাম পেলাম কি না ফিলিপ্পা লিটি, আর তার দাদা ক্লড লিটি। এই দুটো নাম ঘুড়ির ওপরে বেশ বড় বড় করে লিখে দিয়েছিলাম। আর তার সাথে আমরা কি লিখেছিলাম না যে জায়গাটায় আমরা থাকি, যে দ্বীপটায় আমরা থাকি, সেই নামটা বিগ হাফ মুন লাইট হাউস। তাহলে বোঝা গেছে। চলো এরপরে দেখি। আচ্ছা এই দেখো ঘুড়ি লাল রঙের, বিগ হাফ মুন লাইট হাউস। হ্যাঁ এবার এসে গেছে। কি বলছে, ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং। কি হলো না একদিন প্রচুর বাতাস, মানে ঘুড়ি ওড়ানোর জন্য খুব সুন্দর বা দারুণ বাতাস দিচ্ছিল। ইটস নট শিওর উই, বোঝা যাচ্ছে না, আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড, বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রকস। কি বলছে না আই এম নট শিওর, আমি নিশ্চিত ছিলাম না, হাউ ইট হ্যাপেন্ড কীভাবে এটা ঘটলো, কি ঘটলো না বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, আমি যখন ওই ঘুড়িটাকে আমাদের ঘর থেকে নিয়ে আসছিলাম, আই ট্রিপড আমি হোঁচট খেলাম, অ্যান্ড ফেল ওভার দ্য রকস এবং পাথরের ওপর পড়ে গেলাম। তাহলে কি হলো না কি আমি যখন ঘুড়িটা আমার বাড়ি থেকে আনছিলাম, ঘর থেকে আনছিলাম, তখন আমি হোঁচট খেলাম এবং পাথরের ওপর পড়ে গেলাম। এই জিনিসটা কিভাবে ঘটলো সেটা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, আমি নিশ্চিত ছিলাম না। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং এ বিগ হোল। আমার কনুইটা একদম কী হয়েছিল না ঘুড়ির মাঝখান দিয়ে, কনুইটা ঘুড়ির মাঝখান দিয়ে ঢুকে গেল এবং সেখানে একটা বড় গর্ত হয়ে গেল, মানে ঘড়িটা ফুটো হয়ে গেছে। ওকে, তারপর দেখো উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। তাহলে বাতাস কমে যাওয়ার আগে কি করতে হতো না আমরা আমাদের ঘুড়িটা ওড়াতে যদি চাইতাম তবে আমাদের ঘুড়িটা দ্রুত সারাতে হতো। উই হ্যাড টু হারি আমাদের তাড়াহুড়ো করতে হতো, টু ফিক্স দ্য কাইট ঘুড়িটাকে সারাতে হতো। ইফ উই ওয়ান্টেড যদি আমরা চাইতাম, টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল বাতাস পড়ে যাওয়ার আগে এটাকে যদি ওড়াতে চাইতাম তাহলে আমাদের ঘুড়িটাকে সারাতে হতো। উই রাস্ট ইনটু দ্য লাইট হাউস আমরা দৌড়ে গেলাম, কোথায় গেলাম ওই লাইট হাউসে, টু গেট সাম পেপার কিছুটা কাগজ পাওয়ার জন্য, মানে কাগজ দিয়ে যাতে আমরা ঘুড়িটা সারিয়ে ফেলতে পারি তার জন্য আমরা লাইট হাউসে ছুটে গেলাম। উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার আমরা খুব ভালো করেই জানতাম সেখানে আর লাল কাগজ ছিল না। তো কি ছিল না উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি আমাদের হাতের কাছে যা এলো সেটাই আমরা নিলাম। মানে আমরা কি তাড়াহুড়োতে যখন কোনো কাজ করি আমাদের দরকারের সময় আমরা হাতের কাছে যা পাই সেইটা দিয়ে কাজ চালিয়ে নিই।
তো ঘরের কি ছিল না, লাল কাগজ আর ছিল না, এটা আমরা খুব ভালো করে জানতাম। এবং সেই তাড়াহুড়োর মধ্যে কি করলাম না, আমরা হাতের কাছে যেটাই প্রথম পেলাম সেটা নিয়ে নিলাম। এটা কি ছিল না, অ্যান্ড ওল্ড লেটার, একটা পুরনো চিঠি, লাইং অন দ্য বুক কেস, বইয়ের তাকে যেটা পড়েছিল, ইন দ্য সিটিং রুম, যে ঘরটাতে আমরা বসে থাকি, বসার ঘরে তাকে, বইয়ের তাকে একটা পুরনো চিঠি পড়েছিল, আমরা সেটাই নিয়ে নিলাম। উই প্যাচড দ্য কাইট আপ উইথ দ্য লেটার, আমরা ওই ঘুড়িটাতে যে ফুটোটা হয়েছিল সেখানে তালি মেরে দিলাম, কি দিয়ে না, ওই চিঠিটা দিয়ে। এ সিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট, এ সিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার। তাহলে ওই ঘুড়ি যে ফুটোটা ছিল তার দুদিকে দুটো কাগজ দিয়ে মুড়ে দিলাম বা তালি দিয়ে দিলাম এবং সেটাকে আগুনের পাশে শুকিয়ে নিলাম। উই স্টার্টেড আউট, আমরা বাইরে বেরোলাম। অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড, আর ঘুড়িটাকে পাখির মতো উপরে উঠে গেল, মানে আমরা উই স্টার্টেড আউট, আমরা ঘুড়ি উড়ানো শুরু করলাম। অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড, এবং ঘুড়িটা পাখির মতো আকাশে ওপরের দিকে উড়ে গেল বা উঠে গেল। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইট সোর্ড, বাতাস ছিল চমৎকার এবং ঘুড়িটা অনেক উঁচুতে উঠল। তাহলে এই যে গ্লোরিয়াস মানে আমরা চমৎকার বলবো, আর সোর্ড মানে ওই যে ঘুড়িটা আস্তে আস্তে বা বাতাসের সাথে সাথে আরও যে উপরে উঠছে সেটাকে সোর্ড বলা হচ্ছে। তারপরে দেখো অল অ্যাট ওয়ান্স, হঠাৎ করে কি হলো না, স্ন্যাপ, ক্যাচাপ, মানে বুঝতেই পারছো তোমরা, ঘুড়িটা কেটে গেল, ঘুড়ির দড়িটা কেটে গেল। অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড, আর সেখানে ক্লড হাতে কি নিয়ে, ওই মানে ঘুড়ি কেটে যাওয়ার পরে কিছুটা দড়ি ঘুড়ির সাথে উড়ে চলে গেছে আর বাকি দড়িটা ক্লড হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কেমনভাবে দাঁড়িয়েছে না, লুকিং ফুলিশ, বোকার মতো। তাহলে ঘুড়ি কেটে উড়ে চলে গেছে আর কিছুটা দড়ি পড়ে আছে, সেটা হাতে নিয়ে বোকার মতো ক্লড দাঁড়িয়ে আছে। আওয়ার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড, আমাদের ঘুড়িটা কি করলো না, উড়ে চলে গেল। কোন দিকে উড়ে চলে গেল না, মূল ভূখণ্ডের দিকে, মেনল্যান্ডের দিকে উড়ে চলে গেল। এখানে দেখো একটা ওয়ার্ড মানে আছে টিনসেল। টিনসেল কথাটার মানে আমরা কি পেয়েছিলাম, চুমকি। কিসের চুমকি না, স্ট্রিপস অফ শাইনি মেটেরিয়াল ইউজড ফর ডেকোরেশন, মানে কোনো কিছু সাজানোর জন্য যে চকচকে জিনিস আমরা ব্যবহার করি সেই জিনিসটাকে বলা হচ্ছে টিনসেল। তোমরা দেখে থাকবে আমাদের বিভিন্ন অনুষ্ঠান হোক যাই হোক, সাজগোজের ব্যাপার থাকলে আমরা ওই টিনসেল জিনিসটা ব্যবহার করি, চকচকে একটা জিনিস, তারার মতো দেখতে হয়। ঠিক আছে, চলো আমরা তারপরে যাই, মানে ইউনিট 3 হবে এরপর। তাহলে ইউনিট 3 শুরু করা যাক। কি হচ্ছে না, এ মান্থ লেটার, এক মাস পর, এ লেটার কেম ফর ফাদার, বাবার কাছে একটা চিঠি এলো। তাহলে ঘুড়িটা যে কেটে চলে গেছিলো তার এক মাস পরে বাবার কাছে একটা চিঠি এসে পৌঁছলো। আফটার হি ফিনিশড রিডিং ইট, তিনি যখন এটা পড়া শেষ করলেন, হিজ আইজ লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং, তার চোখ দেখে কি মনে হচ্ছিল যেন তিনি কাঁদছিলেন। তাহলে এক মাস পরে একটা চিঠি এলো বাবার কাছে, বাবা সেটা পড়লেন এবং পড়ার শেষে আমরা বুঝতে পারলাম বা দেখতে পেলাম কি না, তার চোখটা যেন ছলছল করছে বা তিনি যেন কান্না করছিলেন। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট, হি সেড, তিনি বললেন বা তিনি জিজ্ঞেস করলেন যে কি তোমরা জানতে চাও, ডু ইউ ওয়ান্ট টু নো, তোমরা কি জানতে চাও, হোয়াট বিকেম অফ ইউর কাইট, তোমাদের ঘুড়িটার কি হয়েছিল। দেন হি স্যাট ডাউন বিসাইড আস, তারপর তিনি আমাদের পাশে বসলেন। অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি, এবং আমাদের পুরো গল্পটা বললেন বা শোনালেন। ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, বাবার কি ছিল, একজন ভাই আর একজন বোন ছিল, একজন ব্রাদার একজন সিস্টার ছিল। হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার, তিনি তার ভাইয়ের সাথে ঝগড়া করেছিলেন। অ্যান্ড লেফট হোম, এবং বাড়ি ছেড়ে চলে এসেছিলেন। তাহলে বাবার একজন ব্রাদার এবং একজন সিস্টার ছিল এবং তিনি তার ভাইয়ের সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে এসেছিলেন। ইয়ার্স আফটার ওয়ার্ড, বহু বছর পর, হি ফেল্ট সরি, তিনি
দুঃখিত অনুভব করলেন, মানে বাবা দুঃখিত অনুভব করলেন। অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক, এবং তিনি যখন ফিরে গেলেন, হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড, এবং তিনি দেখলেন কি না তার ভাই মারা গেছে। অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার, এবং তিনি তার বোনকে খুঁজে পেলেন না। তাহলে বাবা, ভাই এবং বোন ছিল, তিনি তাদের মানে ভাইয়ের সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে এসেছিলেন, এবং কয়েক বছর পর যখন তার মনে হলো না তিনি ভুল করেছেন বা দুঃখিত অনুভব করলেন, তখন তিনি বাড়ি ফিরে গেলেন এবং দেখলেন কি না ভাই সেখানে নেই, মানে ভাই মারা গেছে, আর বোনকে তিনি খুঁজে পেলেন না। তারপরে দেখি আমরা, দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড ওয়াজ ফ্রম হিজ সিস্টার। এই যে চিঠিটা বাবা যেটা পেয়েছেন সেটা কার থেকে পেয়েছেন না তার বোনের কাছ থেকে। তো বোনের নাম কি না আন্ট এস্থার, মানে তিনি আমাদের পিসি হবেন, পিসি এস্থার, মাদার অফ ডিক অ্যান্ড মিমি, যে কিনা ওই যে ডিক এবং মিমি আমরা গল্পের শুরুতে পেয়েছিলাম, সেই ডিক এবং মিমির মা। তাহলে ডিক এবং মিমির মা হচ্ছে আমাদের আন্ট এস্থার, মানে যিনি আমাদের বাবার বোন বা সিস্টার। সি ওয়াজ এ উইডো, তিনি বিধবা ছিলেন। হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড, তিনি কি করতেন, মানে তিনি কোথায় থাকতেন, তিনি মূল ভূখণ্ডের কয়েকশো মাইল ভেতরে থাকতেন। মানে এই ভেতরে থাকার কারণে আমরা শীতকালেও যে মেনল্যান্ডে চলে যেতাম, কখনো অত ভেতরে যাওয়া হয়নি, যার কারণে আমাদের পিসিকে আমরা খুঁজে পাইনি। তাহলে আমাদের পিসি ছিলেন একজন বিধবা এবং তিনি মেনল্যান্ডের কয়েকশো মাইল ভেতরে বসবাস করতেন। ওয়ান ডে হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উডস, একদিন যখন মিমি আর ডিক কোথায় গেছিল না জঙ্গলে ঘুরতে গেছিল। দে ডিসকভার্ড দ্য কাইট, তারা ওই ঘুড়িটাকে খুঁজে পেয়েছিল। অন দ্য টপ অফ এ ট্রি, একটা গাছের উপরে। অ্যান্ড ক্যারিড ইট হোম, এবং সেটাকে বাড়িতে এনেছিল। তাহলে ক্লড এবং আমি যে ঘুড়িটা উড়াচ্ছিলাম জোরের বাতাসে কেটে উড়ে চলে গেছিলো, সেই ঘুড়িটা একদিন জঙ্গলে একটা গাছের মাথায় ডিক আর মিমি খুঁজে পেয়েছিল এবং সেটা তারা তাদের বাড়ি নিয়ে গেছিলো। ক্যারিড ইট হোম, বাড়ি নিয়ে যাওয়া। হোয়েন দেয়ার মাদার স দ্য কাইট, যখন তাদের মা ওই ঘুড়িটাকে দেখলো, প্যাচড উইথ দ্য লেটার, ওই চিঠিটা তালি দেওয়া দুই পাশে। সি টার্নড পেল, তখন তিনি ফ্যাকাশে হয়ে গেলেন। মানে অ্যাকচুয়ালি মানে তিনি কখনো ভাবেননি যে আমাদের রিলেটিভের কাছ থেকে এরকমভাবে একটা মানে ঘুড়ি আসবে, এসে পৌঁছাবে, সেটা দেখে বুঝতে পারবো যে আমার দাদা কোথায় থাকে এবং সেখানে পৌঁছবো। মানে পুরো ব্যাপারটা তার কাছে মানে একটা শকিং ব্যাপার ছিল, যার কারণে তিনি টার্নড পেল হয়ে গেছিলেন। ইট ওয়াজ দ্য ভেরি লেটার শি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার, এটা ছিল সেই চিঠিটা যেটা তিনি একবার তার ভাইকে লিখেছিলেন। ফিলিপ্পা ওয়াজ হার মাদার্স নেম অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স, ফিলিপা ছিল তার মায়ের নাম আর ক্লড ছিল তার বাবার নাম। সি নিউ হু উই মাস্ট বি, তিনি বুঝতে পারলেন আমরা কারা হতে পারি। তাহলে দেখো এই যে ফিলিপ্পা আর ক্লড, এটা কার নাম ছিল, মানে আমাদের যে আন্ট এস্থারক বা আমাদের বাবা, তাদের নাম ছিল ফিলিপ্পা আর ক্লড। সেই হিসেবে কিন্তু বাবা আমাদের নাম মানে তার মা এবং বাবার নামে রেখেছিল। তো সেই হিসেবে আমাদের আন্ট এস্থার খুব সহজেই বুঝতে পেরেছিলেন যে এই চিঠিটা মানে এই ঘুড়িটা কোথা থেকে উড়ে এসছে বা কাদের কাছ থেকে এসছে। সি নিউ হু উই মাস্ট বি, তিনি বুঝতে পারলেন আমরা কারা হতে পারি। সো সি স্যাট ডাউন, তাই তিনি বসে পড়লেন। অ্যান্ড রোড টু বিগ হাফ মুন, এবং বিগ হাফ মুনের ঠিকানায় একটা কী করলেন চিঠি লিখলেন। অ্যান্ড ফাদার রিসিভড হার লেটার, এবং বাবা সেই চিঠিটা পেলেন। তারপরে দেখো নেক্সট ডে ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট এস্থার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম, পরের দিন বাবা চলে গেলেন কাদের কাদের আনতে না আন্ট এস্থারকে আনতে, সেই সঙ্গে ডিক এবং মিমিকে তার সঙ্গে নিয়ে আসতে। তাহলে চিঠি পাওয়ার পরেই বাবা ডিসিশন নিয়ে নিলেন যে আমাদের রিলেটিভ বা আমাদের রিলেশনে যারা আছে তাদেরকে আমাদের কাছে নিয়ে আসা উচিত। তো বাবা ওদেরকে নিয়ে এলেন। দে হ্যাভ বিন হেয়ার এভার সিন্স,
তারপর থেকে তারা এখানেই আছে। আন্ট এস্থার ইজ এ ডিয়ার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস। পিসি এস্থার বা আন্ট এস্থার খুব প্রিয় মানুষ, আমাদের খুব কাছের মানুষ, প্রিয় মানুষ। এবং ডিক আর মিমি কি না, এই এতই আনন্দময় যে মানে তারা এতটাই জলি, এতটাই হাসি খুশি যে তা ভাষায় প্রকাশ করা যায় না। বাট দ্য বেস্ট অফ ইট অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও। আর এত কিছুর মধ্যে সব থেকে সেরা ব্যাপার বা বেস্ট ব্যাপারটা কি হচ্ছে, যে এখন আমাদের আত্মীয় স্বজন আছে, রিলেশনস আছে। বোঝা গেছে? তাহলে আশা করি তোমাদের কোনো অসুবিধে হবে না। আর একটা জিনিস আমরা ওয়ার্ড মানেটা দেখে নিই। এই যে জলি, জলি মানে কি? হ্যাপি অ্যান্ড চিয়ারফুল, মানে আনন্দময় থাকা, হাসি খুশি থাকা, এই যে ব্যাপারটা এটা হচ্ছে চিয়ারফুল। এবার এই গল্পটা থেকে আমরা যে শিখলাম, যে শিক্ষা পেলাম, কি শিক্ষা পেলাম সেটা একটু তোমাদের বলে দিই। কি শিক্ষা পেলাম? যে এই গল্পটি আমাদের শেখায়, কি শেখাচ্ছে, যে ভুল বোঝাবুঝি বা ঝগড়া করে আপনজনদের থেকে দূরে সরে যাওয়াটা ঠিক না। সম্পর্কের মূল্য অনেক বেশি এবং ভাগ্যের চক্রে কখনো কখনো খুব সাধারণ জিনিসের মাধ্যমেও আমরা কি করি না, প্রিয়জনদের ফিরে পাওয়া সম্ভব। মানে ঝগড়া হোক বা কোনো কারণে যদি আমরা আমাদের সম্পর্ক থেকে দূরে সরে যাই এবং আবার কোনো একটা কারণে ভবিষ্যতে যদি সেই সম্পর্ক জোড়া লাগে বা আমাদের প্রিয়জনকে ফিরে পাওয়া সম্ভব, তাহলে কি না সেই ব্যাপারটা অনেক বেশি আনন্দের বা মজাদার হয়। মানে আমাদের উচিত আমাদের যে রিলেশনস রয়েছে, মানে আত্মীয় স্বজন হোক, সম্পর্ক যাই হোক, সেগুলো মানে ভালোভাবে মেনটেন করা উচিত, সেগুলোকে বাঁচিয়ে রাখা উচিত। কারণ সম্পর্কই হচ্ছে মানুষের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। তোমাদের আর কোনো যদি অসুবিধে থাকে তাহলে আমাকে জানিও কমেন্টে। আর ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা এরপরে কোন বিষয়ে জানতে চাও সেটাও আমাকে জানাও কমেন্টে। থ্যাংক ইউ।